গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আমরা আজকে কথা বলবো, আমরা গতদিনে যেটা বলেছিলাম যে সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার নিয়ে। তো সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার গুলো যদি আমরা কি কি আছে সেগুলো যদি আগে চিন্তা করি, আসলে দু ধরনের সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার আমরা সাধারণত পেয়ে থাকি। কিছু থাকে মেল এবং কিছু ফিমেল। মেলে যে ডিসঅর্ডার গুলো হয় সেগুলোর ভিতরে খুব কমনলি হচ্ছে ইরেকটাইল ডিসঅর্ডার বা ইরেকটাইল ডিসফাংশন, এবং এরপরে আমরা যেটা কমনলি পাই সেটা হচ্ছে প্রিম্যাচিউর ইজাকুলেশন বা আর্লি ইজাকুলেশন, এবং মেল হাইপোঅ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিসঅর্ডার আর ডিলেড ইজাকুলেশন। মেনলি এই কয়টাই আমরা খুব কমনলি পেয়ে থাকি। আর ফিমেলের ভিতরে খুব কমনলি আমরা পেয়ে থাকি সেগুলো হচ্ছে ফিমেল অর্গাজমিক ডিসঅর্ডার, ফিমেল সেক্সুয়াল ইন্টারেস্ট অর অ্যারাউজাল ডিসঅর্ডার, এন্ড জেনিটোপেলভিক পেইন এন্ড পেনিট্রেশন ডিসঅর্ডার। তো আমি সবগুলো নিয়ে তোমাদের সাথে আলাপ করব না। আমরা খুব কমনলি যে দুটো যেগুলো পাই এরকম চারটা ডিসঅর্ডার নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমে আসি আমরা যেটা পেয়ে থাকি খুব কমনলি ক্লিনিক্যালি, সেটা হচ্ছে প্রিম্যাচিউর ইজাকুলেশন আর আর্লি ইজাকুলেশন। তো এটা কি জিনিস? প্রিম্যাচিউর আর আর্লি ইজাকুলেশনটা হচ্ছে a persistent and recurrent pattern of ejaculation occurring during partnered sexual activities within approximately 1 minute following vaginal penetration and before the individual wishes it. অর্থাৎ পারসিস্টেন্টলি এবং রিকারেন্টলি থাকতে হবে, এটা অ্যাটলিস্ট 6 মাস ধরে এই প্রবলেমগুলো থাকতে হবে, যেখানে ইন্ট্রাভ্যাজাইনাল পেনেট্রেশনের পরে 1 মিনিটের মধ্যে বা 1 মিনিটের আগে পেশেন্টের বা পার্সনের ইজাকুলেশন হয়ে যাবে। এবং দ্য সিমটমস অফ ক্রাইটেরিয়া এ মাস্ট হ্যাভ বিন পারসিস্টেন্ট অ্যাটলিস্ট ফর 6 মান্থ, যে কথাটি আমরা বললাম। এবং তার চেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মাস্ট বি এক্সপেরিয়েন্সড অন অলমোস্ট অল অর অকেশনস অফ দ্য সেক্সুয়াল অ্যাক্টিভিটিস। অলমোস্ট অল মানে হচ্ছে যে অ্যাপ্রক্সিমেটলি 75 থেকে 100% টাইম, অর্থাৎ যদি 4 বার কেউ সেক্সুয়াল ইন্টারকোর্স করে তাহলে দেখা যাবে তার মধ্যে 3 বার বা 4 বারই হয়তোবা পেশেন্টের এই প্রিম্যাচুর বা আর্লি ইজাকুলেশন হবে। এবং এটা ডিফাইন্ড একটা সিচুয়েশনাল কনটেক্সটে হতে পারে বা জেনারেলাইজড বা অল কনটেক্সটেও হতে পারে। আর the symptoms in the criteria A causes clinically significant distress in the individual, যেটা সব সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা বলে থাকি। তাহলে প্রথম কথা হচ্ছে বা একদম বেসিক কথা হচ্ছে যে অ্যাটলিস্ট 75 to 100% টাইম অফ ইন্টারকোর্স, সেখানে 1 মিনিটের আগে ইন্ট্রাভ্যাজাইনাল পেনিট্রেশন অর্থাৎ ভ্যাজাইনাল পেনিস ইনসার্টের 1 মিনিটের মধ্যে ইজাকুলেশনটা হয়ে যাবে। এটাকে আমরা বলছি আর্লি ইজাকুলেশন বা প্রিম্যাচুর ইজাকুলেশন। এবং প্রিভ্যালেন্স যদি আমরা চিন্তা করি তাহলে দেখো এটা কিন্তু প্রিভ্যালেন্স অনেক। ইন্টারন্যাশনালি মোর দেন 20 to 30% of men ages 18 to 70 years report concern about how rapidly they ejaculate। অর্থাৎ এটা কিন্তু একটা বিগ কনসার্ন, একটা মানুষের কোয়ালিটি অফ লাইফের জন্য, একটা মানুষের সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জন্য এবং লাইফের স্যাটিসফ্যাকশনের জন্য। দেখা যায় যে 18 থেকে 70% মানুষের 18 থেকে 70 বছর বয়সের মানুষের এই 20 to 30% ক্ষেত্রে দেখা যাবে তাদের এই আর্লি ইজাকুলেশন বা প্রিম্যাচুর ইজাকুলেশনের প্রিভ্যালেন্স পাওয়া যায়। And the following factors may be relevant in the evaluation of sexual dysfunction. বিশেষ করে এখানে হবে সেক্সুয়াল ডিসফাংশন সবগুলোর ক্ষেত্রে হলেও এখানে আর্লি ইজাকুলেশন বা প্রিম্যাচুর ইজাকুলেশনের পেশেন্ট যখন আমরা পাবো তখন এই নিচের যে ফ্যাক্টরগুলো, এই ফ্যাক্টরগুলো আমাদেরকে কনসিডারেশনে নিতে হবে, এবং এই ফ্যাক্টরগুলো অনেক সময় আমাদের এই ডিসফাংশনগুলোর জন্য দায়ী হতে পারে। যেমন একটা হতে পারে যে পার্টনার ফ্যাক্টরস, পার্টনারের কোনো সেক্সুয়াল প্রবলেম যদি থাকে, ইভেন পার্টনারের হেলথ স্ট্যাটাস, পার্টনার যদি পোর হেলথের হয় তাহলে দেখা যাবে তার অপর পার্টনারেরও কিন্তু সেক্সুয়াল লাইফের উপরে বা সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের উপরে এটার ইফেক্ট পড়তে পারে। রিলেশনশিপ ফ্যাক্টরস, পোর এটা হবে কমিউনিকেশন অ্যান্ড ডিসক্রিপেন্সিস ইন ডিজায়ার ফর সেক্সুয়াল অ্যাক্টিভিটিস। যে পার্টনারের সাথে সেক্সুয়াল রিলেশন হবে, যে পার্টনারের সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করবে, তার সাথে রিলেশনটা কিন্তু খুব বেশি মাত্রায় ইম্পর্টেন্ট একটা হেলদি সেক্সুয়াল লাইফ লিড করার জন্য। দেখা যায় যে তাদের ভিতরে অনেক সময় কমিউনিকেশন গ্যাপ থাকে, তাদের ভিতরে
আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম থাকে, তাদের চাওয়া পাওয়ার ভিতরে, তাদের চাওয়া পছন্দের ভিতরে বিভিন্ন ধরনের ভিন্নতা থাকে। একজনের যেটা ভালো লাগে আরেকজনের হয়তোবা সেটা ভালো লাগে না, বা আরেকজন হয়তো সেটাতে বিরক্ত হচ্ছে। কিংবা দেখা গেল যে হাজব্যান্ড ওয়াইফ তাদের ভেতরে সারাদিন কোনো যোগাযোগ নেই, কোনো কথাবার্তা নেই। তো তাদের ক্ষেত্রে কিন্তু আসলে এই সেক্সুয়াল লাইফের ক্ষেত্রে বা সেক্সুয়াল রিলেশনশিপের উপরেও কিন্তু এটা খুব বড় রকমের একটা ইম্প্যাক্ট পড়বে। সো রিলেশনশিপ ফ্যাক্টরের আমাকে চিন্তা করতে হবে, এবং রিলেশনশিপের কোনো প্রবলেম আছে কিনা সেটা কিন্তু আমাকে আগে রুল আউট করে নিতে হবে। অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ভালনারেবিলিটি ফ্যাক্টরস কি কি হতে পারে, যেমন পোর বডি ইমেজ, হিস্ট্রি অফ সেক্সুয়াল অর ইমোশনাল অ্যাবিউস। এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। সাধারণত দেখা যায় যে চাইল্ডহুড বা অ্যাডোলেসেন্ট এজে কোনো বাচ্চার যদি এরকম সেক্সুয়াল হ্যারাসমেন্টের বা সেক্সুয়াল অ্যাবিউজের বা এরকম কোনো ইমোশনাল অ্যাবিউজের কোনো হিস্ট্রি থাকে, তাহলে পরবর্তীতে গিয়ে তাদের কিন্তু সেক্সুয়াল লাইফের উপরে এটার ইম্প্যাক্ট খুব আম, ভয়ঙ্করভাবে পড়ে, খুব খারাপভাবে পড়ে, এবং তাদের নর্মাল সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের উপরে কিন্তু এর ইম্প্যাক্টটা খুব খারাপ হয়। তো এই ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরগুলো আছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে এক্সক্লুড করে নিতে হবে। এবং পোর বডি ইমেজ, অনেকে আছে নিজের বডি ইমেজ নিয়ে নিজে হ্যাপি না, যে আমি একটু বা মোটা, আমি বা একটু রোগা, বা আমি হয়তো বা দেখতে ভালো না, বা আমি দেখতে খুব অ্যাট্রাকটিভ না। এ ধরনের যদি কারো সেলফ ইমেজের মধ্যে কোনো যদি প্রবলেম থাকে, সেটাও কিন্তু তার এই সেক্সুয়াল ডিসফাংশন, এমনকি এগুলো কিন্তু এই ইজাকুলেটরি ফাংশনের উপরেও প্রভাব ফেলতে পারে। সাইকিয়াট্রিক যদি কোমরবিডিটিস থাকে, কোনো ডিপ্রেশন বা অ্যাংজাইটি যদি থাকে, কোনো স্ট্রেসর যদি থাকে, তাহলে কিন্তু এগুলো সেক্সুয়াল ডিসফাংশনের জন্য অনেকাংশে দায়ী হতে পারে। বিশেষ করে এই যে প্রিম্যাচুর ইজাকুলেশন নিয়ে আমরা কথা বলছিলাম, সাধারণত যারা একটু অ্যাংজাইটি প্রণ হয়, যাদের ভিতরে অ্যাংজাইটি থাকে বা স্ট্রেস ডিসঅর্ডার থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রিম্যাচুর ইজাকুলেশনের প্রিভ্যালেন্সটা সবচেয়ে বেশি দেখা যায়। এছাড়া ডিপ্রেশন থাকতে পারে, বেরিফমেন্ট থাকতে পারে, হ্যাঁ, খুব কাছের কোনো আত্মীয় স্বজন বা যাকে হয়তো হারিয়েছে, যাকে সে ভুলতে পারছে না, এরকম সময়ে কিন্তু তার এরকম সেক্সুয়াল ডিসফাংশন দেখা দিতে পারে। কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ফ্যাক্টর, এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের দেশের কালচারে, আমাদের দেশের সোসাইটির নর্মসে যে জিনিসগুলোকে আমরা স্বাভাবিক বলে মেনে নিই, ওয়েস্টার্ন কান্ট্রিতে কিন্তু সেগুলো স্বাভাবিক না। আবার তাদের সোসাইটিতে, তাদের কালচারে তারা যেটাকে খুব স্বাভাবিকভাবে মনে করে, খুব স্বাভাবিক মনে করে, যেটাতে তারা খুব নর্মালি প্র্যাকটিস করে, আমাদের দেশে সেটা হয়তো বা একেবারে খুবই উদ্ভট, খুবই উৎকট কোনো কিছু মনে হতে পারে। তো সেই জন্য সোসাইটি এবং রিলিজিয়াস ফ্যাক্টরগুলো কিন্তু আমাদেরকে কনসিডারেশনের ভিতরে আনতে হবে। আরেকটা হলো মেডিকেল ফ্যাক্টর রিলেভেন্ট টু দ্য প্রগনোসিস, কোর্স অ্যান্ড ট্রিটমেন্ট। সাধারণত এই প্রিম্যাচুর ইজাকুলেশনের জন্য অনেক কিছু দায়ী হতে পারে। যেমন হচ্ছে গিয়ে যদি কারো আমরা এক কথায় বলি, যদি হেলদি লাইফস্টাইল কারো না থাকে, এবং যদি কিছু কোমরবিডিটিস থাকে, যেমন ডায়াবেটিস হতে পারে, বা হাইপারথাইরয়েডিজম হতে পারে, অথবা যদি ইসকেমিক হার্ট ডিজিজ থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে। এবং বিশেষ করে এই হাইপারথাইরয়েডিজম এবং ডায়াবেটিস, এগুলো প্রিম্যাচুর ইজাকুলেশনের জন্য কিন্তু অনেকাংশে দায়ী। তো এই জিনিসগুলো আমাদেরকে রুলড আউট করে নিতে হবে, বা কোনো পেশেন্ট যদি আমাদের কাছে আসে যার এরকম প্রিম্যাচুর ইজাকুলেশন, তাদের ক্ষেত্রে আমাদেরকে এই পসিবিলিটিসগুলো এক্সক্লুড করতে হবে। এবারে যদি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আসি, তাহলে ম্যানেজমেন্টের যে কথাটি প্রথমে আসবে, যে আমরা প্রথমে আগে যে কোনো কজ তার আছে কিনা, বা কোনো কোমরবিডিটিস আছে কিনা, যেগুলো আমরা আগে আলোচনা করলাম, যে ভালনারেবিলিটি ফ্যাক্টরগুলো, সেগুলো যদি থাকে সেগুলোর আগে ট্রিটমেন্ট করতে হবে, এবং পেশেন্টের কগনিটিভ থেরাপি দিতে হবে। এই যে যদি ডিপ্রেশন থাকে, অ্যাংজাইটি থাকে, অথবা তার পোর বডি ইমেজ থাকে, অথবা তার পার্টনারের সাথে তার কোনো সমস্যা থাকে, আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম থাকে, রিলেশনশিপের প্রবলেম থাকে, সেগুলো কিন্তু আমাদেরকে আগে সলভ করতে হবে। এবং আমরা এক্ষেত্রে কগনিটিভ থেরাপি ব্যবহার করতে পারি। অ্যাংজাইটি দূর করার জন্য পেশেন্টকে আমরা রিল্যাক্সেশন থেরাপি দিতে পারি, এবং কাপল থেরাপি, এই যে রিলেশনশিপের প্রবলেম থাকলে তখন আমরা কাপল থেরাপি ইউজ করতে পারি, এবং সর্বশেষে আমরা সেক্স থেরাপিও ব্যবহার করি। আর তারপরে যদি আমাদের না হয়, তখন আমরা ফার্মাকোথেরাপি হিসেবে সাধারণত আমরা এসএসআরআই গুলো চয়েস করে থাকি, এবং এছাড়া অনেক সময় আমরা অ্যাংজিওলাইটিক হিসেবে অ্যাংজিওলাইটিক গুলো ব্যবহার করি, কখনো কখনো বা বিটা ব্লকার ব্যবহার করি। অর্থাৎ ফার্মাকোথেরাপি আমাদের প্রয়োজন হতে পারে। পরের যে ডিসঅর্ডার, সেটা হচ্ছে ইরেকটাইল ডিসঅর্ডার বা ইরেকটাইল ডিসফাংশন। এখানে যে জিনিসটি আমাদেরকে বলতে হবে সেটি হচ্ছে, at least one of the three following symptoms must be experienced on almost all or all occasions.
অর্থাৎ 75 থেকে 100% কেসে বা ক্ষেত্রে এই সমস্যাটা থাকবে the of sexual activities in different identified situational context or in identified situational context or if generalized in all concept অর্থাৎ কোনো সিচুয়েশনেও হতে পারে অথবা যে কোনো সিচুয়েশনে জেনারেলাইজড অর্থাৎ সকল সিচুয়েশনেও তার এই প্রবলেম হতে পারে কি হবে প্রবলেম যে কোনো তিনটা প্রবলেম থাকতে পারে প্রথম প্রবলেমটা কি মার্কড ডিফিকাল্টি ইন অবটেইনিং অ্যান ইরেকশন ডিউরিং সেক্সুয়াল অ্যাক্টিভিটিস তিনটার মধ্যে যে কোনো একটা সমস্যা থাকতে হবে তার প্রথম সমস্যাটা হচ্ছে মার্কড ডিফিকাল্টি ইন অবটেইনিং অ্যান ইরেকশন ডিউরিং সেক্সুয়াল অ্যাক্টিভিটিস সে করতে চাচ্ছে কিন্তু তার পেনিসের ইরেকশন হচ্ছে না এটা একটা প্রবলেম হতে পারে সেকেন্ড প্রবলেম কি মার্কড ডিফিকাল্টি ইন মেইনটেইনিং অ্যান ইরেকশন আনটিল দ্য কমপ্লিশন অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটিস অর্থাৎ ইরেকশন হয়েছে হয়তোবা সেক্সুয়াল অ্যাক্টিভিটিস যখন সে করতে চাচ্ছে তখন তার ইরেকশনটা হচ্ছে কিন্তু সেই ইরেকশনটা সেক্সুয়াল অ্যাক্টিভিটিস শেষ হওয়া পর্যন্ত মেনটেন হচ্ছে না এটা একটা প্রবলেম থাকতে পারে আর থার্ড যে প্রবলেম থাকতে পারে সেটা হচ্ছে মার্কড ডিক্রিজড ইন ইরেকটাইল রিজিডিটি অর্থাৎ ইরেকশন হচ্ছে ইরেকশন মেনটেন হচ্ছে বাট ইরেকশন হওয়া অবস্থায় পেনিস যতটুকু হার্ড হওয়ার কথা ততখানি হার্ড হচ্ছে না অর্থাৎ মার্কলি রিজিড হচ্ছে না পেনিসটা খুব যদি রিজিড না হয় তাহলে কিন্তু সেক্সুয়াল ডিসফাংশন সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করা সম্ভব হবে না বা কঠিন হবে ডিফিকাল্ট হবে অর্থাৎ এই তিনটার যে কোনো একটা প্রবলেম যদি 75 থেকে 100% ক্ষেত্রে তার থাকে তাহলে আমরা কিন্তু এটাকে বলবো ইরেকটাইল ডিসফাংশন এবং মিনিমাম ডিউরেশন হতে হবে অ্যাপ্রক্সিমেটলি 6 মান্থ 6 মাস ধরে তার এই প্রবলেমটা চলছে তাহলেও কিন্তু আমরা তখন আমরা এটাকে বলবো ইরেকটাইল dysfunction and the symptoms of criteria A cause clinically significant distress in the individual এবং ইন্ডিভিজুয়ালের যে কথাটা আমরা সবসময় বলি যে এটার কারণে তার ডিস্ট্রেস হচ্ছে তার প্রবলেম হচ্ছে তার অসুবিধা হচ্ছে হ্যাঁ সেটা ইন্টারপার্সোনাল ক্ষেত্রে হতে পারে ফ্যামিলি লাইফে হতে পারে ম্যারিটাল লাইফে হতে পারে তার প্রবলেম হচ্ছে তখন আমরা এটাকে ডিসঅর্ডার বলছি এখানে বলছে যেটা যে approximately 2% of men younger than the age of 40 to 50 years complain of frequent problem of erection অর্থাৎ 40 থেকে 50 বছরের চেয়ে কম যাদের বয়স তাদের ক্ষেত্রে only 2% ক্ষেত্রে এই প্রবলেম দেখা যায় whereas 40% to 50% of men older than 60 to 70 years may have significant problem with erection অর্থাৎ এটা কিন্তু এজ রিলেটেড প্রবলেম আফটার 60 ইয়ার্স এই প্রবলেমটা খুব বেশি হয় 60 থেকে 70 ইয়ার্সের ভিতরে 40 থেকে 50% মেলের ক্ষেত্রে এই প্রবলেম দেখা দিতে পারে রিস্ক ফ্যাক্টর ফর অ্যাকওয়ার্ড ইরেকটাইল ডিসফাংশনস একটা হচ্ছে এজ যেটা আমরা বললাম হ্যাঁ যে এজ যত বাড়বে ইরেকটাইল ডিসফাংশন হওয়ার সম্ভাবনা তত বাড়বে দ্বিতীয় রিস্ক ফ্যাক্টর হচ্ছে স্মোকিং টোবাকো যারা এই যে বিড়ি সিগারেট খাচ্ছে তাদের ক্ষেত্রে এই ইরেকটাইল ডিসফাংশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ যাদের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকে না যারা শুধুমাত্র বসে থাকে সেডেন্টারি ওয়ার্কার অথবা তাও কিছু করে না তাদের ক্ষেত্রে এই ফিজিক্যাল ইরেকটাইল ডিসফাংশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি ডায়াবেটিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ আরেকটা হচ্ছে ডিক্রিজড ডেজায়ার কোনো কারণে যদি তার সেক্সুয়াল অ্যাক্টিভিটিসের উপরে ডেজায়ারই কমে যায় সেটা ডিপ্রেশনের জন্য হতে পারে রিলেশনশিপ প্রবলেমের জন্য হতে পারে বা অন্য যে কোনো কারণে যদি তার সেক্স করার ইচ্ছাই না থাকে সেক্ষেত্রে কিন্তু ইরেকশন হবে না এই যে কথাটি বললাম ডিপ্রেশন অ্যান্ড পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার যে কোনো স্ট্রেস ডিসঅর্ডারের ক্ষেত্রেই সেক্সুয়াল ডিসফাংশন গুলো হয় এবং তার ভিতরে একটা ডিসফাংশন হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন ম্যানেজমেন্ট কি করব আমরা ম্যানেজমেন্ট হচ্ছে মেইনটেনিং আ গুড ফিজিক্যাল হেলথ যে কথাটি আমরা বলছিলাম যে রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে তারপরে হেলদি ডায়েট খেতে হবে ওয়েট ঠিক রাখতে হবে যদি আদার কোনো কোমরবিডিটিস থাকে মেইনটেনিং গুড সাইকোলজিক্যাল হেলথ অলসো যদি কারো ডিপ্রেশন থাকে সেটা ট্রিটমেন্ট লাগবে অ্যাংজাইটি থাকলে সেটাকে ম্যানেজ করতে হবে কারো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার থাকলে সেটাকে ম্যানেজ করতে হবে বা আদার কোনো স্ট্রেস ফ্যাক্টর থাকলে সাইকোলজিক্যাল সেগুলোকে অ্যাড্রেস করতে হবে অর্থাৎ একটা গুড ফিজিক্যাল হেলথ এবং গুড সাইকোলজিক্যাল হেলথ তাকে মেনটেন করতে হবে অ্যান্ড গুড কন্ট্রোল কোমরবিডিটিস যে কথাটি আমরা বলছিলাম যে ডায়াবেটিস হাইপার টেনশন বা ইসকেমিক হার্ট ডিজিজ এগুলো যদি থাকে তাহলে সেগুলোকে খুব ভালোভাবে ওয়েল কন্ট্রোল রাখতে হবে রেগুলার মেডিকেশন করতে হবে এক্সারসাইজ করতে হবে এবং সবকিছু প্যারামিটার যেন আমার নর্মালের মধ্যে থাকে সেই চেষ্টা করতে হবে
অ্যান্ড অ্যাভয়েড টোবাকো অ্যান্ড অ্যালকোহল। যদি কারো ইরেকটাইল ডিসফাংশন থাকে তাহলে টোবাকো এবং অ্যালকোহল যদি তার অভ্যাস থাকে সেগুলো অবশ্যই তাকে ত্যাগ করতে হবে। এবং এরপরে যদি প্রয়োজন পড়ে তখন আমরা মেডিকেশন দিতে পারি। মেডিকেশন হিসেবে আমরা সাধারণত সিলডেনাফিল বা টাডানাফিল ব্যবহার করি। তো এই সিলডেনাফিল বা টাডানাফিলগুলো ব্যবহার করা যায় সেটা ঠিক আছে, কিন্তু প্রবলেম যেগুলো হলো এগুলো অনেক সময় আমরা জানি যে পালমোনারি হাইপোটেনশন করতে পারে, বা এমনিতেও হাইপোটেনশন করতে পারে, পোস্টোরাল হাইপোটেনশন হতে পারে, ব্লাডিং ভিশন হতে পারে। হ্যাঁ, এবং আরেকটা যেটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে এগুলো ডোজ ডিপেন্ডেন্ট হয়। অর্থাৎ আজকে যত অল্প ডোজে এই পেশেন্টটাকে ইরেকশন হচ্ছে, রেসপন্স করছে এই সিলডেনাফিল বা টাডালাফিলে, দেখা যাবে যে পরবর্তীতে ওই ডোজে তার আর কাজ হচ্ছে না, ধীরে ধীরে ডোজ বাড়াইতে হতে পারে, এবং ধীরে ধীরে ডোজ বাড়াতে বাড়াতে এদিকে কিন্তু তার ব্লাড প্রেশার ফল করতে পারে, পালমোনারি হাইপোটেনশন বেড়ে যেতে পারে, এগুলোর থেকে কিন্তু তার প্রবলেম হতে পারে। তো সুতরাং যেন না হয় সেই ব্যবস্থা করতে হবে, এই কাজগুলো করা জরুরি। এবারে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিমেল সেক্সুয়াল ইন্টারেস্ট অ্যান্ড অ্যারাউজাল ডিসঅর্ডার। প্রথম কথা হচ্ছে ল্যাক অফ সিগনিফিকেন্টলি রিডিউসড সেক্সুয়াল ইন্টারেস্ট অর অ্যারাউজাল অ্যাজ ম্যানিফেস্টেড বাই অ্যাট লিস্ট 3 অফ দ্য ফলোইং। কি কি হতে পারে? অ্যাবসেন্ট অর রিডিউসড ইন্টারেস্ট ইন সেক্সুয়াল অ্যাক্টিভিটিস। তাহলে যে কোনো তিনটা থাকতে হবে। একটা হলো অ্যাবসেন্ট অর রিডিউসড ইন্টারেস্ট ইন সেক্সুয়াল অ্যাক্টিভিটি, অ্যাবসেন্ট অর রিডিউসড সেক্সুয়াল অর ইরোটিক থট অর ফ্যান্টাসিস। অর্থাৎ সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করার ব্যাপারেও তার আগ্রহ থাকবে না, বা সেক্সুয়াল কোনো থট বা ইরোটিক কোনো ফ্যান্টাসিও তার আসবে না। নো অর রিডিউসড ইনিশিয়েশন অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটিস অ্যান্ড টিপিক্যালি আনরিসেপটিভ টু পার্টনার্স অ্যাটেম্প্ট টু ইনিশিয়েট। একটা হলো নিজেরও কোনো অ্যাক্টিভিটিস, সেক্সুয়াল অ্যাক্টিভিটিস ইনিশিয়েট করার কোনো আগ্রহ থাকবে না, এবং তার পার্টনার যদি ইনিশিয়েট করে সেটাতেও যে সে খুব বেশি মাত্রায় রেসপন্স করবে বা খুব ভালোভাবে নিবে সেটাও কিন্তু হবে না। Absent or reduced sexual excitement or pleasure during sexual activities in almost all sexual encounters. অর্থাৎ সেক্সুয়াল অ্যাক্টিভিটিস হলেও যদি কোনোভাবে সে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস করেও তাহলে দেখা যাবে যে 75 থেকে 100% ক্ষেত্রেই তার এটাতে কোনো প্লেজার হবে না, সেইটাকে এনজয় করবে না, তার এটা করতে ভালো লাগবে না। 5 নম্বরটা কি? অ্যাবসেন্ট অর রিডিউসড সেক্সুয়াল ইন্টারেস্ট অর অ্যারাউজাল ইন রেসপন্স টু এনি ইন্টারনাল অর এক্সটার্নাল সেক্সুয়াল অর ইরোটিক কজেস। অর্থাৎ কোনো একটা সেক্সুয়ালি মানে এক্সপ্লিসিট অর ইরোটিক কোনো লেখা পড়লো বা কোনো কথা শুনলো বা কোনো ভিজুয়াল কোনো ভীষণ কোনো কিছু দেখলো, দেখার পরও দেখা যাবে যে এসব ক্ষেত্রে তার আসলে কোনো ইন্টারেস্ট সে পাবে না। অ্যাবসেন্ট অর রিডিউসড জেনিটাল অর নন জেনিটাল সেন্সেশন ডিউরিং সেক্সুয়াল অ্যাক্টিভিটিস ইন অলমোস্ট অল সেক্সুয়াল এনকাউন্টার্স। এক্ষেত্রেও দেখা যাবে যে তার জেনিটালিয়া বা তার যে সেন্সিটিভ অর্গানগুলো এগুলোতে কোনো টাচ করলে বা স্টিমুলেশন দিলে, তার পার্টনার যদি ইনিশিয়েট করে, দেখা যাবে যে না, এইগুলোতেও তার আসলে কোনো রকমের কোনো আগ্রহ বা কোনো ভালো লাগা এগুলো তৈরি হবে না। অ্যান্ড দ্য সিমটমস আর in criteria A have been persisted a minimum duration of approximately 6 months and causes clinically significant distress of the individual. তাহলে এই 6টার ভিতরে যে কোনো 3টা যদি 6 মাস ধরে থাকে এবং এর কারণে যদি পেশেন্টের কোনো ডিস্ট্রেস বা কোনো নর্মাল লাইফের কোনো প্রবলেম হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে বলবো ফিমেল হাইপোঅ্যাক্টিভ সেক্সুয়াল ডিসঅর্ডার বা অ্যারাউজাল ডিসঅর্ডার। এখন কি কি ফ্যাক্টর এর জন্য দায়ী? সেই একই কথা, পার্টনার্স ফ্যাক্টর, রিলেশনশিপ ফ্যাক্টর বা ইন্ডিভিজুয়াল ভার্নালাবিলিটি, কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ফ্যাক্টর, আর একটা হলো মেডিকেল ফ্যাক্টর। বিশেষ করে এই ফিমেলদের এই প্রবলেমের ক্ষেত্রে সাধারণত যে জিনিসটি আমরা ক্লিনিক্যালি খুব বেশি পাই সেটি হচ্ছে পার্টনারের ফ্যাক্টর একটা, পার্টনারের সাথে তার রিলেশনশিপের প্রবলেমের ফ্যাক্টর একটা। সাধারণত দেখা যায় যে হাজবেন্ডের সাথে ওয়াইফের আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম, বনিবনা হয় না, কথা বললে একজনের সাথে আরেকজনের কথার কখনো আমরা যেটাকে বলি যে একেবারে মিসম্যাচড হয়ে যায়। হ্যাঁ, কেউ কারোর সাথে কথা বললেই একটা ঝগড়া বেঁধে যায়। এখন সারাদিন যে মানুষটার সাথে ঝগড়া হয় সেই মানুষটার সাথে আসলে একটা ভালো সেক্সুয়াল রিলেশন তৈরি করাটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, কিংবা দেখা যায় যে আদার ফ্যামিলির অন্য মেম্বারদের সাথে তার সারাদিনই একটা প্রবলেম লেগে থাকে।
সে সবসময় একটা ডিপ্রেশনের ভিতরে থাকে, অ্যাংজাইটির ভিতরে থাকে, অথবা তার ভালো লাগা কি, সে কেমন কি চায়, কিভাবে চায়, এগুলো সে পার্টনারকে এক্সপ্লেন করতে পারে না। কিংবা আমাদের এই মেল ডোমিনেট সোসাইটিতে দেখা যায় যে মেল যারা পার্টনার থাকে তারা আসলে ফিমেলের এই ভালো লাগার বিষয়গুলোকে জিজ্ঞেস করার প্রয়োজন অনেক সময় মনে করে না। এই সব কিছু মিলিয়ে দেখা যায় যে একটা ইন্টারেস্টের ক্ষেত্রে ঘাটতি দেখা যায় এবং তার ডেজায়ারটা কিন্তু কমে যেতে পারে। তো এই ধরনের পেশেন্ট দেখলে সাধারণত এই ফ্যাক্টরগুলোকে আমাদের আগে অ্যাড্রেস করতে হবে, এবং অবশ্যই পেশেন্টের কোনো ডিপ্রেশন আছে কিনা, অ্যাংজাইটি আছে কিনা, সে কোনো স্ট্রেসরের মধ্যে থাকে কিনা, এগুলো আমাদেরকে খুব ভালোভাবে অ্যাড্রেস করতে হবে। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে অবশ্যই অ্যাকর্ডিং টু দ্য কজ, কি কারণে তার এই প্রবলেমগুলো, এটা কি রিলেশনশিপের প্রবলেম, নাকি এটা কি তার পার্টনারের প্রবলেম, নাকি এটা তার ইন্ডিভিজুয়াল কোনো প্রবলেম, সেক্ষেত্রেও আমাদেরকে রুল আউট করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে। এর পরের যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো এটা ফিমেল সেক্সুয়াল ডিসঅর্ডার, এটা হচ্ছে জেনিটোপেলভিক পেইন অর পেনিট্রেশন ডিসঅর্ডার। এটা কি? এটা হচ্ছে পারসিস্টেন্ট অর রিকারেন্ট ডিফিকাল্টিজ উইথ ওয়ান অর মোর অফ দ্য ফলোইং। যে কোনো একটা থাকবে। কি কি ডিফিকাল্টি থাকতে পারে? ভ্যাজানাল পেনিট্রেশন ডিউরিং ইন্টারকোর্স, এটার ক্ষেত্রে ডিফিকাল্টি হতে পারে, বা একেবারে রিকারেন্টলি ডিফিকাল্ট হতে পারে এবং পারসিস্টেন্ট হতে পারে। আরেকটা হচ্ছে marked vulvovaginal or pelvic pain during vaginal intercourse or penetration attempts. Third হচ্ছে গিয়ে marked fear or anxiety about vulvovaginal or pelvic pain in anticipation of or during or as a result of vaginal penetration. অর্থাৎ এই যে মানে ইন্টারকোর্স করতে যাওয়ার আগেই যে পেইন হবে, এই ভয়ে সে সবসময় একটা অ্যাংজাইটি তার কাজ করবে। আরেকটা হচ্ছে মার্কড টেন্সিং অর টাইটেনিং অফ দ্য পেলভিক ফ্লোর মাসল ডিউরিং দ্য অ্যাটেম্প্ট অফ ভ্যাজানাল পেনিট্রেশন। অর্থাৎ সবকিছুই কিন্তু ওই ভয় রিলেটেড এবং পেইন রিলেটেড, এবং সেই একই কথা, মিনিমাম 6 মান্থ ডিউরেশন হতে হবে এবং সিগনিফিকেন্ট ডিস্ট্রেস থাকতে হবে। কি কারণে হতে পারে? এই সেই একই, মানে যতগুলো সেক্সুয়াল ডিসফাংশনই আসুক না কেন, সেক্সুয়াল ডিসফাংশনের ডায়াগনোসিস করার পরে আমাদেরকে এই ফ্যাক্টরগুলো সবসময় খুঁজতে হবে, যে পার্টনারের কোনো সমস্যা আছে কিনা, রিলেশনশিপের মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, বা ইন্ডিভিজুয়ালের তার সাইকোলজিক্যাল কোনো মরবিডিটি আছে কিনা, বা কোনো ফিজিক্যাল কোনো মরবিডিটি আছে কিনা, এবং আমাদের কালচারাল এবং রিলিজিয়াস ফ্যাক্টর, এগুলোও কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা যে সোসাইটিতে, যে কালচারে বড় হই, আসলে এই সোসাইটিতে, এই কালচারে সেক্সুয়াল হেলথ নিয়ে কথা বলাটাকে একটা ট্যাবু মনে করা হয় এখনো পর্যন্ত। অথচ এই যে সেক্সুয়াল হেলথ, এটা কিন্তু একটা পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, একটা লাইফের কিন্তু একটা বড় অংশ, একটা বিরাট অংশ। একজন মানুষ সেক্সুয়ালি হ্যাপি না হলে সে লাইফে যে হ্যাপি হবে, এটা হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। অথচ একটা হেলদি সেক্সুয়াল লাইফ কিভাবে লিড করা যায়, বা হেলদি সেক্সুয়াল প্র্যাকটিস কিভাবে করা যায়, এটা নিয়ে কিন্তু আমরা কখনোই কথা বলি না। আমাদের স্কুল কলেজগুলোতেও কখনো পড়ানো হয় না। ইভেন আমরা যে মেডিকেল কলেজে পড়াশোনা করি, মেডিকেল কলেজেও কিন্তু এই যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস কিভাবে করতে হয়, কিভাবে একটা গুড সেক্সুয়াল রিলেশনশিপ মেনটেন করতে হয়, বা সেক্সুয়াল হেলথ কি, বা সেক্সুয়াল হেলথ কেমনে মেনটেন করতে হয়, এই বিষয় নিয়ে আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে যে আমরাও কথা বলি অ্যাজ এ বিং এ ডক্টর, তাও কিন্তু অনেক সময় হয় না। এবং চেম্বারে অনেক সময় পেশেন্ট এলে আমরা কিন্তু দেখা যায় যে এই যে সেক্সুয়াল বিষয়গুলো পেশেন্টকে জিজ্ঞেস করতেও কিন্তু আমরা অনেক সময় হেজিটেট ফিল করি, এবং কালচারাল ব্যাকগ্রাউন্ডের কারণে বা সোশ্যাল ব্যাকগ্রাউন্ডের কারণে দেখা যায় যে অনেক সময় পেশেন্টরাও যে সরাসরি ডাক্তারের সাথে তার এই কমপ্লেনগুলো নিয়ে যে কথা বলবে, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে কেন জানি একটা ব্যারিয়ার কাজ করে, পেশেন্টও কিন্তু ঠিক ফ্রি ফ্র্যাঙ্ক কথা বলতে পারে না। যে কারণে যেটা হয় যে সবসময় কিন্তু এই প্রবলেমগুলো একটা মানে ইগনোরেন্সের মধ্যে থেকে যায়, সবসময় আমরা ইগনোর করি, পেশেন্টরাও ইগনোর করে, ফিজিশিয়ানরাও ইগনোর করে। অথচ এটা কিন্তু লাইফের এক কোয়ালিটি অফ লাইফ মেনটেন করার জন্য কিন্তু খুব বড় একটা অংশ। সুতরাং এই প্রবলেমগুলো আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। এবং ম্যানেজমেন্ট ওই কথাটি যে অ্যাকর্ডিং টু কজ। তো আজকে এ পর্যন্তই এই সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে এই যে 4টা ডিসঅর্ডার আমরা পড়ালাম। বাকিগুলো এমবিবিএস লেভেলে আসলে এত দরকার পড়ে না, কিন্তু তারপরেও যেহেতু জানতে হবে সবকিছুই, ডিজিজগুলোর নাম আমরা বললাম। যদি ফার্দার কারো ইন্টারেস্ট থাকে তোমরা সাইকিয়াট্রির বইগুলো দেখতে পারো, বা কমেন্ট বক্সে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে আমাকে লিখতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, খোদা হাফেজ।